আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে ফের মাথাচাড়া দিচ্ছে এমএলএম ব্যবসা, বিনিয়োগকারীদের সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। পিসিবির পণ্য পেতে নিম্ন আয়ের মানুষের দীর্ঘ লাইন, কেউ পাচ্ছেন না, কেউ নিচ্ছেন একাধিকবার। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ, ধর্ষণ ও নিপীড়ন বিরোধী প্ল্যাটফর্মের সাথে পুলিশের সংঘর্ষ। প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের ব্যবস্থা করতে চায় ইসি, অংশীজনদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত। এবার বিস্তারিত। ফের মাথাচাড়া দিয়ে উঠছে পঞ্জি স্কিম বা পিরামিড এমএলএম ব্যবসা, যার মূল উদ্দেশ্যই বিনিয়োগকারী আস্থা অর্জন করার পর পুরো বিনিয়োগ আত্মসাৎ করা। বিষয়টি আঁচ করতে পেরে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের সতর্ক থাকতে বিজ্ঞপ্তি দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, পঞ্জি স্কিমের নামে প্রতারণা রোধে বিশেষ উদ্যোগ নিতে হবে। অর্থনীতিতে অনেক চেনা শব্দ পঞ্জি স্কিম। এর কাঠামো পিরামিড আকৃতির, যার চূড়ায় থাকে মূল পরিকল্পনাকারী অর্থাৎ স্কিমের হোতা। পুরনো সদস্যের দ্বারা নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে পিরামিডের মতো নিচের দিকে আকার বাড়ে। সহজ ভাষায় বিনা পরিশ্রমে অল্প সময়ে সম্পদ কামানোর অর্থনৈতিক প্রতারণার নামই পঞ্জি স্কিম। যুবক, ডেস্টিনি, ইউনিপে, টুইউ ও ইভ্যালি সহ বিভিন্ন কোম্পানির এমন ফাঁদে প্রতারিত হয়েছেন লাখো গ্রাহক। মাঝে এসবের দৌরাত্ম্য কিছুটা কমলেও ফের গজিয়ে উঠছে পঞ্জি স্কিম বা এমএলএম ব্যবসা। এরই মধ্যে চট্টগ্রামে নিবন্ধিত ওজিএস বাংলাদেশ লিমিটেড নামের এক কোম্পানির পঞ্জি স্কিম আলোচনায় উঠে এসেছে। মাসে তারা আমানতের উপর 4 থেকে 5% রিটার্ন দিচ্ছে, যা ব্যাংকগুলোর চেয়ে অনেক বেশি। অনুসন্ধানে উঠে এসেছে 7 জনের এই কোম্পানির একজনেরই আছে 35টি অফিস। এতে 25,000 বিনিয়োগকারী কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করেছেন। এরা তো দুইটা অপরাধ করছে। প্রথমত মানুষকে একটা পিরামিড টাইপ মার্কেটিং সিস্টেমের কথা বলে টাকা ইনভেস্ট করিয়ে প্রলুব্ধ করে হাজার হাজার মানুষকে অন্তর্ভুক্ত করছে। অ্যাট দি সেম টাইম দ্রুত এই টাকাগুলোকে বিদেশে পাচার করে দিচ্ছে। সুতরাং এটা আরও বেশি অপরাধ, ডবল অপরাধ করছে। অনেক হাই রেট অফ রিটার্ন দিয়ে একটা স্কিম তৈরি করা হলো, মাসে তুমি এত টাকা পাবে। লোকজন মৌমাছির মতো সেখানে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এটা কখন হয়? যখন ইনফরমেশন অ্যাসিমেট্রি হয়। যদি কোনো লোক জানে যে এটা হাই কোম্পানি, তাহলে তো সে লোকটার ওখানে আসার কথা না, কিন্তু ওটা সে নাও জানতে পারে। সেই জন্য এই দুটো কারণ দূর না করলে এই পঞ্জি স্কিমের অর্থনীতি বাড়তেই থাকবে। সম্প্রতি এই ধরনের পঞ্জি স্কিমের নামে প্রতারণা পরিলক্ষিত হওয়ায় গ্রাহকদের সতর্ক করে লেনদেন না করতে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, এসব প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। বাজারের উপর নিয়ন্ত্রণের যে কর্তৃপক্ষ, তাকে কন্টিনিউয়াসলি এই ধরনের কোম্পানির পারফরমেন্সকে মনিটর করতে হয় এবং যখনই তারা মার্কেটকে মিথ্যা সিগন্যাল দিচ্ছে তখন তাদেরকে ধরতে হয়। এই ধরনের ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো যখন রেজিস্ট্রেশন হয় তখন একটু সতর্ক হওয়া যেতে পারে যে তারা যে বিজনেসের কথা বলছে, ফাইন্যান্সিয়াল বিজনেসের কথা বলছে, এদের পারপাসটা কি। পঞ্জি স্কিম বা পিরামিড এমএলএম ব্যবসার কবলে পড়ে ব্যক্তিকেন্দ্রিক ক্ষতির পাশাপাশি বাজার পদ্ধতির উপর আস্থাহীনতাও বাড়ে বলে মনে করেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজারে নিত্যপণ্যের চড়া দামের কারণে টিসিবি আর খাদ্য অধিদপ্তরে পণ্য কিনতে মরিয়া নিম্ন আয়ের মানুষ। পণ্যভর্তি ট্রাকের জন্য লম্বা লাইন পড়ে সকাল থেকেই। দীর্ঘ অপেক্ষার পরও অনেকেই পণ্য না পেয়ে ফিরে যান খালি হাতে। কারো কারো বিরুদ্ধে অভিযোগ আছে একাধিকবার পণ্য নেয়া ও বাইরে তা বিক্রি করার। কেউ করেন বাসাবাড়িতে কাজ, কেউ বা রিক্সা চালক। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এমন নানা পেশার মানুষ স্বল্প মূল্যে পণ্য কিনতে টিসিবির ট্রাক আসার আগে থেকেই ভিড় করেন নির্ধারিত পয়েন্টগুলোয়। আগে আসছি 10 মিনিট আগে, এখনো মনে করেন একটু টাকার লেগাবো আপা জানেন, আরেক দিক দিয়ে আমাকে কাম শেষ, কই রোজা, কই নামাজ, কই কি গোসল, 50 টাকার লাভের লেগাইয়া লোকসান হয়ে যায়, সারাদিন থাকতে হয়। খাদ্য মন্ত্রণালয় থেকে ট্রাক সেল কার্যক্রমের আওতায় 30 টাকা কেজিতে চাল, 24 টাকা দরে খোলা আটা আর প্যাকেট আটা 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কেউ কেউ অভিযোগ করেন অনেকে এসব নিয়ে বাইরে বিক্রি করেন। যারা শক্তি আছে রুটিন মানে, আর যারা শক্তি নেই নিরীহ লোকগুলি ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াইতে হয়। মাল পাইলে আমরা লয়ে
খালি হাতে ফেরত যায় 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায়। ডিলারদের দাবি এমন অনিয়মের কোনো সুযোগ নেই। আমরা এগুলো জানি না, কেউ হয়তো আমরা মানে আপনার একবারের বেশি আমরা দেই না। এখন একবার নেওয়া যদি বিক্রি করে দেন সেটা আমাদের কিছু করার নাই। রমজান মাস বিবেচনায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক্সেল কার্যক্রমে স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে ভোজ্য তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর। আমি যখন লাগে তখন নেই, মাসে তো পাই না, আমরা মাঝে মাঝে পাই, যখন আসে তখন নেই। এসব নেয়ার সময় বিশৃঙ্খলা তৈরির কারণ হিসেবে ক্রেতার অস্থিরতাকে দায়ী করেন বিক্রেতারা। এরাই বিশৃঙ্খলা করে, আমরা টোকেন দিয়ে দেই, টোকেন দেওয়ার পরে অনেকে ঝামেলাটা করে। এখন চেষ্টা করি আমরা যতটুকু একটা ডিসিপ্লিন হইতে নিয়ে আসার জন্য। টিসিবির এই ট্রাক সেলের আওতা আরও বাড়ানোর দাবি ক্রেতাদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে বিক্ষোভ করেছে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। ধর্ষকের প্রকাশ্য ফাঁসি কার্যকর সহ 6 দফা দাবি জানিয়েছে তারা। একটি সংগঠনের কর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। এদিকে রাস্তায় নারী হেনস্থার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নারীর প্রতি সহিংসতা। মাগুরার 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল সারা দেশ। শুধু মাগুরার শিশু নয়, যারা সহিংসতার শিকার হয়েছেন তারা যেন বিচার পায়, সেই দাবিতে মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। বের হইতে গেলে আমার চিন্তা করা লাগে, আমি কি বের হব নাকি বের হব, রাস্তায় যদি কোনো অসুবিধা হয় আমার। তো আমরা চাই আমরা মেয়েদের সেফ থাকি। ফাঁসি ছাড়া আসলে রেপের কোনো শাস্তি দেখছি না। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার বাসভবনমুখী গণপদযাত্রায় বাধা দেয় পুলিশ। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে পদযাত্রাকারীদের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশের অনুমতি নিয়ে মিছিলকারীদের মধ্যে 5 জন স্মারকলিপি দিতে যমুনায় যান। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদ জানানোর পাশাপাশি জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান শিল্পী ও নির্মাতারা। এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় আছে সেটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। এদিকে লালমাটিয়ার 2 নারীকে জনসম্মুখে হেনস্থার অভিযোগে 1 জন এবং শ্যামলীতে রাস্তায় কয়েকজন নারীকে বেধড়ক মারধরের ঘটনায় আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। অবশ্যই আমরা কঠোরভাবে তা দমন করব। এছাড়া সাভারে পাগল সেজে রাস্তায় ঘুরে নারীদের হিজাব পরার হুমকি সহ নানাভাবে হেনস্থাকারী হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আমিনবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। এতে যোগ দেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। মানিকগঞ্জের শিক্ষার্থীরা শহীদ রফিক চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় বক্তারা ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সকল ধর্ষণের বিচার নিশ্চিতের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিংয়ের ব্যবস্থা করতে চায় নির্বাচন কমিশন। প্রবাসীদের হয়ে মনোনীত ব্যক্তি ভোট দেবেন। মঙ্গলবার ইসিতে ব্রিফিংয়ে এই কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছালে এই পদ্ধতি চূড়ান্ত করা হবে। বিদেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অন্তত 1.5 কোটি। এর মধ্যে প্রায় 1 কোটি ভোটার রয়েছেন। বিদেশে থাকা এসব বাংলাদেশিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। আগেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা ছিল প্রবাসীদের, তবে ভোটিংয়ের এই পদ্ধতি অকার্যকর।
প্রবাসীরা কোন পদ্ধতিতে সহজে ভোট দেবেন তা খতিয়ে দেখতে একটি কমিটি করে নির্বাচন কমিশন। কমিটি 34টি দেশের 44টি মিশন সহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে 3টি পদ্ধতি সুপারিশ করেছে। সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট, অনলাইন পদ্ধতি ও প্রক্সি ভোটিং। এর মধ্যে একটিকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। প্রক্সি ভোটিং বর্তমানে কয়েকটি দেশে বিভিন্ন পরিসরে প্রচলিত আছে। যে যুক্তিটি তারা দিয়েছে কমিটির পক্ষ থেকে যে এইটি একমাত্র পদ্ধতি যেটা ন্যূনতম ইন্টারভেনশনের মাধ্যমে সময়ের মধ্যে রিয়েল টাইমে করা সম্ভব। ভোটের গোপনীয়তা রক্ষায় প্রক্সি ভোটিং পদ্ধতির চ্যালেঞ্জ আছে কিনা তাও জানান এই কমিশনার। আমি একজন প্রবাসী, আমার ভাইকে বা বন্ধুকে বললাম আমার হয়ে ভোটটা দিয়ে দিতে, আমি বললাম যে আমি অমুক প্রতীকে ভোটটা দিতে চাই, এবং সে ভোটটা দিতে গিয়ে সেটাতে দিল না, এই এতটুকু রিস্ক থেকেই যায়। এই জন্য ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। এই পদ্ধতি কার্যকর বা নির্ধারণ করতে কতদিন লাগতে পারে সেই প্রশ্নও ছিল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর কাছে। যে একটা ওয়ার্কশপ করা হবে এই প্রস্তাবনার উপর, এই তিনটি পদ্ধতি নিয়েই। সেইখানে আমরা অংশগ্রহণের জন্য আমরা অনুরোধ জানাবো বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট যারা এইসব বিষয়ে কাজ করার মতো সক্ষম। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই, অর্থাৎ রাজনৈতিক দলসমূহ এবং অপরাপর স্টেক হোল্ডার্স। সেইখানে যদি আমরা সর্বসম্মতভাবে এইটাকে দেখি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে, তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্টে যাব। তিনি জানান যে পদ্ধতি কার্যকর হোক না কেন সেখানে আইনি কাঠামোয় স্বচ্ছতা থাকবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। জি, মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আরএফএল ওয়ার্ড্রব ঈদ বাজার। নওগাঁয় নতুন পোশাক তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন দর্জিপাড়ার কারিগররা। ক্রেতার হাতে যথাসময়ে পোশাক পৌঁছে দিতে দিন রাত কাজ করছেন তারা। ঈদের দিন যত সামনে আসছে, কারিগরদের ব্যস্ততা তত বাড়ছে। নওগাঁর প্রতিটি দর্জি দোকানে কর্মীদের এমন ব্যস্ততা চোখে পড়ছে। ঈদে নতুন জামা তৈরির জন্য এলাকাবাসী তাদের পছন্দের টেইলার্সে আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছেন। ফলে দর্জিপাড়ার কারিগররা এখন প্রায় 24 ঘন্টা কাজ করছেন। গত বছর এইবার পাঞ্জাবির কাজটা বেশি, শার্ট প্যান্টও আছে। পাঞ্জাবিটা যেন ঈদে গায়ে দিতে পারি, পরে আসলে যদি ডেলিভারি না পাই এই জন্য তাড়াতাড়ি আসি, কাজে অনেক ভিড়। দর্জি কারিগররা জানান প্রতি বছর ঈদে নতুন কাপড় তৈরি করার জন্য তাদের অনেক সময় দিতে হয়। পুরুষ, নারী ও শিশুর নতুন পোশাক তৈরি করেন তারা। পোশাকের ধরন এবং ফ্যাশন অনুযায়ী তাদের কাজের ধরনও বদলে যায়। কারিগর অনেক পেরেশানি করতেছে কাজ করতে, রাত 2টা-2:30 পর্যন্ত কাজ করতে হচ্ছে আমাদের। ঈদ উল ফিতর আসতে আর কিছুদিন বাকি, তাই ক্রেতাদের সব অর্ডার শেষ করার চেষ্টা করছেন দর্জি কারিগররা। দীপ্ত, বার্তা কক্ষ। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 7 জনকে এবার স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এবারের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে। এবারের তালিকায় 7 জনের মধ্যে 6 জনই মরণোত্তর সম্মাননা পাচ্ছেন। কেবল শিক্ষা ও গবেষণা ক্যাটাগরিতে বদরুদ্দিন উমর জীবদ্দশায় এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বাকিরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে কবি আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে পপ সম্রাট আজম খান। একই সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া মরণোত্তর স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করা হয়েছে। শেখ হেলাল, শেখ তন্ময় ও তালুকদার আব্দুল খালেক সহ 121 জনের বিরুদ্ধে জুলাই আগস্টে খুলনা এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। নাইম শিকদার নামের এক ভুক্তভোগী মঙ্গলবার এই অভিযোগ দায়ের করেন। এদিকে সাভারে পুলিশের গাড়ি থেকে ফেলে গুলি করে আসহাবুলকে হত্যার অভিযোগে 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
সারা দেশের মতো খুলনা এলাকাতেও গত বছরের জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়। সে সময় আহতদের একজন নাইম শিকদার। তিনি 4 আগস্ট গুলিবিদ্ধ হন এবং তার শরীরে এখনও গুলি রয়েছে। এ অবস্থায় তিনি মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। প্রসিকিউটর কার্যালয়ে নাইম শিকদারের দায়ের করা অভিযোগে শেখ হেলাল, শেখ তন্ময়, তালুকদার আব্দুল খালেক ও হাবিবুন নাহার সহ 121 জনের নাম রয়েছে। একটা ডাক্তার আসার পর তাদের আমি রিকোয়েস্ট করছি অবস্থায় যে তো না বাঁচলেও সমস্যা নাই, আপনি আমার কোনোভাবে গুলিটা বের করে দেবেন। সেই ওই অবস্থায় আমাদের সজাগ অবস্থায় পিঠের ভিতরে হাত ঢুকাই দিয়ে ওই অবস্থায় গুলি বের করে দিয়ে আমার সজাগ থাকা অবস্থায় ওইভাবেই আমার সেলাই করে দিচ্ছে পিঠ। তাও আমি একটু ইচ্ছে ছিল যে আমি বাঁচবো, সেই আসে তাদেরকে কিছু বলি না। তারপর আমরা ওইভাবেই করে রাস্তার কোনায় খালাই রাখছে রাত্রি। এদিকে জুলাই আন্দোলনের সময় সাভারে পুলিশের বিশেষ গাড়ি থেকে ফেলে ও গুলি করে আসহাবুলকে হত্যা মামলায় 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে উক্ত 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই 10 জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন এবং স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতৃবৃন্দও আছে। এদিকে রাজধানীর চানখারপুলে ছাত্র জনতার উপর গুলি করে 7 জনকে হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল নাসিরুলকে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। গ্রেপ্তারের পর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত এই আদেশ দেয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় অবৈধ ইটভাটায় অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। অবৈধ ইটভাটা ভেঙে দেওয়ার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে। অভিযান বন্ধ সহ 7 দফা দাবি না মানলে 25 মার্চ থেকে 15 দিন সারা দেশে ইট বিক্রি বন্ধের হুমকি দিয়েছে ভাটা মালিকদের সংগঠন। গত কয়েকদিনের মতো মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার প্রশাসন 2টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় অবৈধভাবে পরিচালনা করা জহুরুল ব্রিক্স ও SBR ব্রিক্সের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সাথে 9 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জয়পুরহাট সদর উপজেলার পালি আদিবাসী ও নারায়ণপাড়া এলাকার 2টি ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটার মালিকদের 2,50,000 টাকা জরিমানা করা হয়। সাভারে 3 ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রির তথ্য পেয়ে মঙ্গলবার অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটার 3টি ভেকু ভেঙে দেওয়া হয় আর জব্দ করা হয় একটি। এদিকে দ্রুত অভিযান বন্ধ সহ 7 দফা দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন ভাটা মালিকরা। এসব দাবি না মানলে 25 মার্চ থেকে সারা দেশে ইট বিক্রি বন্ধের হুমকি দিয়েছেন তারা। আগামী 25 তারিখ থেকে সারা বাংলাদেশে 15 দিন ইট বিক্রি বন্ধ থাকবে, কোনোভাবেই বিক্রি চলবে না। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। এছাড়াও কুষ্টিয়া, পঞ্চগড়, শরীয়তপুর, মাদারীপুর, গাইবান্ধা, নোয়াখালী ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভের পর স্মারকলিপি জমা দেন ইটভাটার মালিকরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ নিয়ে নতুন করে ভাবছে অন্তর্বর্তী সরকার। শিগগিরই এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, পুরো বিষয়টি পর্যালোচনা করতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের নেতৃত্বে এই সংক্রান্ত কমিটি কাজ করছে। এদিকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন, বিদেশে পাচার হওয়া অর্থের কিছু অংশ ফিরিয়ে আনা সম্ভব। এই জন্য আইনের কিছুটা আইন। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালিয়ে যাত্রীবাহী একটি ট্রেন ছিনতাই করেছে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। সামরিক কর্মকর্তা সহ 182 জনকে জিম্মি করার দাবি করেছে সংগঠনটি। নিরাপত্তা বাহিনী এলাকা ছেড়ে চলে না গেলে জিম্মিদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে তারা। স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ এবং রেলওয়ে কর্মকর্তারা বলছেন ট্রেনটিতে প্রায় 400 জন যাত্রী ছিলেন। তারা একটি সুড়ঙ্গে আটকে পড়েছেন। হামলায় ট্রেন চালক গুরুতর আহত হয়েছেন। বেলুচ লিবারেশন আর্মির বিচ্ছিন্নতাবাদীরা বিস্ফোরণ ঘটিয়ে রেল লাইন উড়িয়ে দেয়। এ সময় ট্রেনটি প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছিল। মঙ্গলবার বিকালে ট্রেনটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে যাচ্ছিল।
রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধের পথ খুঁজতে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় চলা এই আলোচনা খুবই গঠনমূলক হয়েছে বলে জানায় কিয়েভ। এর আগে রাশিয়া চালানো ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ৩ জন প্রাণ হারান। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই কেঁপে ওঠে রাশিয়া। ইউক্রেনের ছোড়া ড্রোন আছড়ে পড়ে রাজধানী মস্কো এবং এর আশপাশের এলাকায়। যুদ্ধ শুরুর পর রাশিয়ায় চালানো সবচেয়ে বড় ড্রোন হামলা এটি। হামলায় কয়েকজন হতাহতের পাশাপাশি বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বেশ কিছু বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার আকাশ থেকে মোট ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে ইউক্রেন দাবি করছে রাশিয়ার তেল শোধনাগারে আঘাত হানতে সক্ষম হয়েছে তাদের ড্রোন। যুদ্ধবিরতির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতেই এই হামলা চালানো হয়েছে বলে জানান কিয়েভের কর্মকর্তারা। এই হামলার কয়েক ঘন্টা পরেই সৌদি আরবে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। জেদ্দার এই বৈঠকে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা ও প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়েরমার্ক। বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়, যেখানে আকাশ ও নৌপথে যুদ্ধবিরতি চায় কিয়েভ। তবে এ ধরনের আংশিক যুদ্ধবিরতিতে সম্মত নয় রাশিয়া। In Saudi Arabia this morning. বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সহায়তা আবার চালুর আশা করছে কিয়েভ। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। খেলার খবর। সৌদি আরবের তায়েফে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এএফসি এশিয়ান কাপ বাছাই ও ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি। আগামী 25 মার্চকে মাথায় রেখে বেশ জোরালোভাবেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন জামাল ভুঁইয়ারা। দলে যুক্ত হয়েছেন ইতালির লিগে খেলা ফাহমিদুল। তায়েফের আবহাওয়ার সঙ্গে ভারতের শিলংয়ের তাপমাত্রার মিল থাকায় মরুভূমির বুকে অনুশীলন করছে বাংলাদেশ। এবারে ক্যাম্পে আছে নতুন কিছু মুখ। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ জয়ী ডিফেন্ডার শাকিল আহাদ তপু ছাড়াও একাদশে জায়গা করে নিতে চান ফরওয়ার্ড পিয়াস আহমেদ নোভা। জাতীয় দলের জার্সি গায়ে দেশের হয়ে 2টি ম্যাচ খেলেছেন তপু। দেশে প্রথমবারের মতো কোটি টাকার প্রাইজ মানি নিয়ে আয়োজিত হতে যাচ্ছে বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ফিটনেস ও বডি বিল্ডিং কমিউনিটির ব্যবস্থাপনায় আগামী 25 থেকে 27 মে অনুষ্ঠিত হবে বিডি মাসল শো নামের এই প্রতিযোগিতা। এ উপলক্ষে মঙ্গলবার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতার 4 বিভাগের 12টি ইভেন্টে 4 শতাধিক ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের 1,500 শরীর গঠনবিদ অংশ নেবেন। সংবাদ সম্মেলনে আয়োজক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সাথে শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশে ফের মাথাচাড়া দিচ্ছে এমএলএম ব্যবসা, বিনিয়োগকারীদের সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। পিসিবির পণ্য পেতে নিম্ন আয়ের মানুষের দীর্ঘ লাইন, কেউ পাচ্ছেন না, কেউ নিচ্ছেন একাধিকবার। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ, ধর্ষণ ও নিপীড়ন বিরোধী প্ল্যাটফর্মের সাথে পুলিশের সংঘর্ষ। প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের ব্যবস্থা করতে চাই ইসি, অংশীজনদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।